জুলাই ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সার্জিস আলম। পরিবর্তন আসছে গঠনতন্ত্রে। সীমান্ত বেড়া সরিয়ে না নেয়ায় আজও থমথমে জয়পুরহাটের ঘোনাপাড়া। বিএসএফকে বিজিবির চিঠি। এবং মানিকগঞ্জে মালেকের অপরাধ দুর্নীতির স্বর্গরাজ্য, বনেছেন অঢেল বিত্ত বৈভবের মালিক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, আজ ২১-এর প্রতিষ্ঠাতা আবু সাইদ মাহমুদের ২১তম মৃত্যুবার্ষিকী। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তিনি জানান, ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এছাড়াও ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে। তিনি আরও জানান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের কোনো পদ থাকছে না। এই ফাউন্ডেশন প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে ১ অক্টোবর। অফিস চালু হয় ১৫ অক্টোবর থেকে। সার্জিস সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২১ অক্টোবর। ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ২ মাস ১০ দিন তিনি এ দায়িত্ব পালন করেন। সংস্কার কার্যক্রম সফল করতে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, প্রয়োজনে জুলাইয়ের মতো আরেকটি অভ্যুত্থানের জন্য প্রস্তুত থাকতে হবে। সোহেল সামির রিপোর্ট। রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুলে তারুণ্যের উৎসব ও জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। যোগ দেন যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শিক্ষার্থীরা পরিবেশন করে প্যারেড, উত্তোলন করা হয় জাতীয় পতাকা, আহত শিক্ষার্থীদের দেওয়া হয় সম্মাননা। আন্দোলনে ভিকারুন্নেসা নুন স্কুলের শিক্ষার্থীদের ভূমিকার কথা স্মরণ করে যুব উপদেষ্টা বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে প্রয়োজনে আরেকটি বিপ্লব করতে হবে। 18 জুলাই আমি ভিকারুন্নেসা স্কুলের সামনে দিয়ে জায়গা পরিবর্তন করছিলাম, অন্য একটি জায়গায় যাচ্ছিলাম। আপনারা জানেন, সে সময় নিরাপত্তা ঝুঁকির কারণে আমরা বিভিন্ন স্থান পরিবর্তন করে করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। আমার দেখার সুযোগ হয়েছে আপনারা কিভাবে এই জায়গাটিতে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আপনারা যেমন এই অভ্যুত্থানকে সফল করেছেন, ঠিক তেমনি নতুন বাংলাদেশের যেই পুনর্গঠনের কার্যক্রম, যেই সংস্কার কার্যক্রম, সেটিকে সফল করতে আমাদেরকে সমানভাবে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। কোনোভাবেই যেন দেশে আর ফ্যাসিবাদের জন্ম না হয়, তরুণদের সেটা খেয়াল রাখারও আহ্বান জানান তিনি। জুলাই যেমন আপনারা রাজপথে নেমে এসে বাংলাদেশের প্রতিটি নাগরিককে, যারা দীর্ঘদিন ফ্যাসিবাদের করাল গ্রাসে নির্যাতিত নিপীড়িত হয়ে আসছিলেন, তাদেরকে একটি নতুন স্বপ্ন এবং আশা জাগিয়েছেন। তাদের সেই স্বপ্ন এবং আশা পূরণে আপনারা সামনের দিনগুলোতে আমাদের সাথে থাকবেন। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, তাকে এগিয়ে নিয়ে যাওয়ারও কথা বলেন বক্তারা। এই তারুণ্য 2024 সালে জুলাই মাসে দেখিয়ে দিয়েছে। সোহেল সামি, ২১ টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের ওপর হামলার প্রতিবাদে ও দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। বক্তারা বলেন, জুলাই বিপ্লবের নেতৃত্ব দেয়া সমন্বয়কদের ওপর সারা দেশে গুপ্ত হামলা হচ্ছে। জুলাই বিপ্লবকে নস্যাৎ করতে ও এজেন্ডা বাস্তবায়নে ফ্যাসিস্ট হাসিনার দোসররা এ হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা। মঙ্গলবার রাতে নগরীর হেতেমখা এলাকায় সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।
পতাকা বৈঠকে আশ্বাসের পরও জয়পুরহাটের পাঁচবিবির ঘোনাপাড়া সীমান্তের বেড়া সরিয়ে নেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সেখানে পরিস্থিতি থমথমে। বিজিবি জানিয়েছে, এ নিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। জয়পুরহাট প্রতিনিধি শফিকুল ইসলাম চৌধুরীর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার ভোরে বিজিবির ঘাটখোলা ক্যাম্পের ঘোনাপাড়ার 281 পিলারের শূন্য রেখা থেকে প্রায় 20 গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করে বিএসএফ। স্থানীয়রা বিজেপিকে খবর দিলে তারা এসে বাধা দিলে কাজ বন্ধ করে চলে যায় বিএসএফ। পরে হয় পতাকা বৈঠক। সেখানে বুধবার সকালের মধ্যে কাঁটাতারের বেড়া সরিয়ে নেওয়ার আশ্বাস দেয় বিএসএফ। তবে এখনো রয়ে গেছে সেই বেড়া। ঘিরাঘিরি ওরা এখান থেকে উঠে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওরা নিয়ে যায়নি। প্রায় 6-7 দিন থেকে 12 জন 13 জন বিএসএফ আসে, যে এই জায়গায় কোনো বিএসএফ এই জায়গা আসে না, আমাদের সেই জায়গাতে আসে বিএসএফ লুকে থাকে। বিএসএফরা আসে মানে মুহূর্তে হুড়জুতি করতেছে। আমরা শান্তি চাই, আমাদের শান্তি দেয়। এর আগে ওরা চেষ্টা করতেছিল আমাদের এখানে তার কাটা দেওয়ার জন্য, বিজেপি বাধাতে ওরা তার কাটা দিতে পারেনি। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে বিজেপি কর্মকর্তা তিনি বলেন, এখনো কেন বেড়া সরিয়ে নেওয়া হয়নি তা জানতে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। প্রতিপক্ষ ব্যাটালিয়ন কমান্ডার উনিও আশ্বস্ত করেছেন যে উনি জায়গাটা পরিদর্শন করবেন এবং পরিদর্শন করার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা বিষয়টা আমাদের নজরদারিতে আছে এবং আমরা আশা করব যে তারা এই যে স্থাপনা করেছেন যে বাঁশের খুঁটির মাধ্যমে এটা তারা উঠিয়ে নেবেন। গত বছরে 19 অক্টোবর একই স্থানে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে, পরে বিজেপির বাধায় বেড়া দিতে পারেনি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদে বিজিবি বিএসএফ এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এ সময় তাদের মধ্যে সীমান্তের 5টি ইস্যু নিয়ে আলোচনা এবং 4টি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তগুলো হল, সীমান্তের 150 গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ব্যতীত অন্য কেউ প্রবেশ করতে পারবে না। সীমান্ত সংক্রান্ত যে কোনো সমস্যা বিজিবি ও বিএসএফ এর মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করতে হবে এবং দুই দেশের মিডিয়া কর্তৃক সীমান্ত সম্পর্কিত যে কোনো ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো বন্ধ করা এবং অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান থেকে বিরত থাকতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। বিজিবির 59 ব্যাটালিয়নের সোনা মসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বিজিবির নেতৃত্ব দেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এরৌফ এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম। আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে বালুমহাল ও গণপরিবহন খাত নিয়ন্ত্রণ, সরকারি বেসরকারি জমি দখল সহ দুর্নীতি অনিয়মের অসংখ্য অভিযোগ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে। মালেক পার্টি অপরাধের স্বর্গরাজ্য গড়ে তোলে নিজ এলাকা মানিকগঞ্জে, হয়েছেন অঢেল বিত্ত বৈভবের মালিক। এরই মধ্যে তার নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করেছে বিএফআইইউ। সম্পদের তথ্য চেয়ে জেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে চিঠি দিয়েছে দুদক। বাকিটা দেখুন ডেস্ক রিপোর্টে। করোনাকালীন সময়ে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তার নানা বিতর্কিত কর্মকাণ্ডের কথা অজানাই ছিল দেশবাসীর কাছে। অন্যের জমি দখল সহ নানা অপকর্মের হোতা মালেক পার্টির প্রধান জাহিদ মালেক 2008 সালে প্রথম সংসদ সদস্য হয় মানিকগঞ্জ 3 আসন থেকে। 2014 সালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও 2018 সালে একই মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর পুরো জেলা জুড়ে গড়ে তোলেন একক আধিপত্য। ক্ষমতার দাপটে গড়েন সম্পদের পাহাড়। সদর উপজেলার গড়পাড়া এলাকায় স্কুল করার নামে হাতিয়ে নেন 20 থেকে 25 বিঘা জমি। একই অজুহাতে দখল করেন সরকারি ঘাস জমিও। তবে সেই জমিতে বিদ্যালয়ের পরিবর্তে করেন বাগানবাড়ি ও গরুর খামার। আমার কাছে জমি নিছে মন্ত্রী সাহেব ওই স্কুলের কথা কইয়ে, এখন পর্যন্ত স্কুলটা হয় নাই। এখানে হয় গরুর খামার। সাবেক মন্ত্রী মহোদয়ের যে ফার্ম এরিয়া, এই এরিয়ার ভিতরে আমাদের সরকারি খাস খতিয়ানভুক্ত সম্পত্তি ইনক্লুড আছে। মানিকগঞ্জের 7-7টি বালুমহাল নিয়ন্ত্রণ করতেন ঘনিষ্ঠজনদের মাধ্যমে। 2022 সালে মানিকগঞ্জের সরকারি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগসের শাখা স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। প্রকল্প এলাকা মেঘশিমুল মৌজায় আগেই জমি কিনে দলিল মূল্য বৃদ্ধির মাধ্যমে সরকারি টাকা হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেন শেখ হাসিনার বিশেষ নজরে থাকা
জাহিদ মালেক। বালি ফেলাইছে, আমরা তখন শুনলাম যে জায়গা নিছে, আমরা জানি না। আমাদের জায়গাটা যে ন্যায্য মূল্য যে পাওয়ার কথা ছিল সেটা আমরা পাইনি। জায়গাটা জোর করে মানুষের কাছে নিয়ে মাটি মুটি ফেলাইছে। মালেকের থাবা থেকে বাদ যায়নি পরিবহন খাত। শ্রমিক নেতারা জানান, গণপরিবহন থেকে বছরে 15 কোটি টাকা চাঁদা যেত তার পকেটে। এই মন্ত্রীর ছত্র ছায়ায় তাদের নেতৃত্বে প্রতিদিন এক একটা গাড়িতে থেকে 3 থেকে 400 টাকা চাঁদা উঠত। আওয়ামী লীগ সরকার থাকাকালীন অনেক চাঁদাবাদী হয়েছে স্ট্যান্ডে। স্থানীয়রা বলছেন, মানিকগঞ্জ ছাড়া রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে নামে বেনামে করেছেন আরও ডজন খানেক প্রতিষ্ঠান, যার বেশিরভাগই করেছেন অন্যের জমি দখল করে। সেলিম চেয়ারম্যানের নামে এই মন্ত্রীর বহু সম্পত্তি আছে। গত বছরের 5 আগস্ট থেকেই নিরুদ্দেশ আওয়ামী লীগের এই হাই প্রোফাইল নেতা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 21 টেলিভিশনের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাঈদ মাহমুদের 21তম মৃত্যুবার্ষিকী আজ। পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ এই স্লোগান সামনে রেখে 2000 সালে দেশের প্রথম বেসরকারি চ্যানেল 21 টেলিভিশন প্রতিষ্ঠা করেন তিনি। ইংরেজি দৈনিক ডেইলি স্টার সহ বিভিন্ন প্রতিষ্ঠান তার হাত ধরেই যাত্রা শুরু করেছে। এদিকে সাদাকে সাদা বলার সাহস 21 অব্যাহত রাখবে জানিয়ে দেশকে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয়ের কথা জানালেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। 1933 সালের 10 জুলাই সিলেটে জন্ম নেন 21 টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু সাঈদ মাহমুদ। অল্প বয়স থেকে গণমাধ্যমের প্রতি তাঁর ছিল ব্যাপক আগ্রহ, আর সেখান থেকেই স্বপ্ন দেখা। 1991 সালে তাঁর হাত ধরে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের যাত্রা। এরপর 2000 সালে প্রতিষ্ঠা করেন দেশের প্রথম টেরিস্টোরিয়াল বেসরকারি প্রতিষ্ঠান 21 টেলিভিশন। একঝাঁক তরুণ সংবাদকর্মী ও অনুষ্ঠান নির্মাতা নিয়ে সংবাদ ও বিনোদন মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করেন আবু সাঈদ মাহমুদ। মৃত্যুর কিছুদিন আগে খানিকটা অভিমানে দেশ ছাড়েন এই স্বপ্নবাজ মানুষ। সেখানে আজকের দিনে মারা যান তিনি। বাবার স্বপ্ন ছিল পরিবর্তনের সাথে মিল রেখে দেশের কল্যাণে এগিয়ে যাওয়া। 21-এর বার্তা কক্ষে এসে সেই স্বপ্নের কথা তুলে ধরেন এস মাহমুদের সন্তান ও 21-এর প্রথম ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ মাহমুদ। বাবার ব্যাপারে যেটা মনে হয় যে উনি যে বীজ, ইনিশিয়াল সিডস পুঁতে দিয়েছিলেন, সেটা সফলতা, সেটা গ্রো করেছে। পরিবর্তনের সাথে মিল রেখে সামনের দিকে যেতে হয়, নিজেদেরকেও পরিবর্তন করতে হয়, আর সেই বিশ্বাসটা যেন থাকে, আদর্শটা প্রিজার্ভ করে রাখতে পারি, তাহলে যত বাধা বিপত্তি আসুক না কেন 21-এ এগিয়ে যাবে। এস মাহমুদের স্বপ্ন বাস্তবায়নে 21 সাহসের সাথে এগিয়ে যাবে বলে মন্তব্য করলেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। 21 মানে মাথা নত না করা এবং সাদাকে সাদা, কালোকে কালো বলা, এই ধারাবাহিকতা নিয়ে কিন্তু 21 চলছে। হ্যাঁ, আমাদের অনেক বিপদ বিপত্তি বাধা আসছে, কিন্তু আমরা প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছি এবং ইনশাল্লাহ আগামীতেও যাব। দেশকে এগিয়ে নিতে 21 টেলিভিশন তার সংগ্রাম অব্যাহত রাখবে বলেও জানান তিনি। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস মাহমুদ সাহেব, উনি একজন স্বপ্নবাজ মানুষ ছিলেন। তার এই স্বপ্নটা যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে তার আত্মা শান্তি পাবে। নতুন বাংলাদেশ গড়তে দেশের প্রতি ভালোবাসা এবং নীতি নৈতিকতা ধরে রাখার কথাও বলেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। নীতি নৈতিকতা এবং আদর্শ এবং দেশপ্রেম, দেশকে ভালোবাসা, এগুলো সবসময় আমাদের ধারণ করতে হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল চুরির সময় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সকালে জাদুরানী হাটে মোটরসাইকেল চুরি করার সময় ধরা পড়ে ওই যুবক। এ সময় ক্ষিপ্ত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলে মারা যায় সে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা করা হবে, তবে নিহতের পরিচয় জানতে পারেনি পুলিশ।
নরসিংদী এবং সাভারে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায় নরসিংদীর বেলাবতে সড়কের পাশে ধান খেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে, তবে এখনও নিহতের পরিচয় জানতে পারেনি পুলিশ। এদিকে সাভারের এক খামারে মাহফুজুর রহমান রাজু নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন ছিল। এই ঘটনায় মামলা করা হয়। নওগাঁর বদলগাছিতে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই করা আন্তজেলা ছিনতাইকারী চক্রের 7 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান এ তথ্য জানান। গত 3 জানুয়ারির রাতে জাবারিপুর বাজারে ওষুধ বিক্রেতা নূর ইসলামের কাছ থেকে পুলিশ পরিচয়ে নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে তিনি বদলগাছি থানায় মামলা করেন। পুলিশ জানায় রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোটরসাইকেল, ওয়াকিটকি, খেলনা পিস্তল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে অসহায় হতদরিদ্র মানিবক সহায়তা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী দিয়েছে সেনাবাহিনী। সকালে 24 আর্টিলারি ব্রিগেডের গৈমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম শামসুদ্দিন রানা এসব সামগ্রী বিতরণ করেন। দরিদ্রদেরকে ঘর নির্মাণের ঢেউটিন, কৃষিপণ্য, শীতবস্ত্র, সোলার সিস্টেম ও সেলাই মেশিন দেওয়া হয়। শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী, পাঠ্যপুস্তক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দেওয়া হয়। এছাড়া 300 রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগানে তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে ঝালকাঠিতে হয়ে গেল চিত্রকর্ম প্রদর্শনী ও সাইকেল র্যালি। দুপুরে শহরের কালেক্টরেট স্কুলে শিক্ষার্থীদের আঁকা জুলাই অভ্যুত্থান 2024-এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। এর সকালে সাইকেল র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। চুয়াডাঙ্গায় হয় বিজ্ঞান মেলা। সকালে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মেলায় 25টি দোকান বসে। মেলায় পিঠা উৎসব ও বইয়ের স্টলও রয়েছে। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ালেন সার্জিস আলম। পরিবর্তন আসছে গঠনতন্ত্রে। সীমান্ত বেড়া সরিয়ে না নেয় আজও থমথমে জয়পুরহাটের ঘোনাপাড়া। বিএসএফকে বিজেপির চিঠি। এবং মানিকগঞ্জে মালেকের অপরাধ দুর্নীতির স্বর্গরাজ্য, বলেছেন অঢেল বিত্ত বৈভবের মালিক। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।